কথাটি নীলার দিকে তাকিয়ে বলল। কথাটি শোনা মাত্রই নীলা মিহালের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। কিছুক্ষণের জন্য সময় থমকে গেল, কিন্তু পরক্ষণে নীলা নিজেকে সংযত করে চোখটা নামিয়ে ফেল। বুকটা ধরপড় করতে লাগলো। কানে ভেসে এলো মনভীর বলা একটি কথা। তোমার ফুফাতো ভাই ওরফে তোমার প্রফেসর তো তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কথাটি শোনার পর থেকে সে তেমন পাত্তা দেয়নি, বরং এড়িয়ে চলেছিল। কিন্তু এখন নীলার সত্যি মনে হচ্ছে মিহাল তার জন্য মন থেকে কেয়ার করে। সে প্রথম দিন থেকে তার জন্য কেয়ার করে এসেছে। সারা রাত জেগে তার প্রজেক্ট করে দিয়েছিল। কত সুন্দর সে খায়নি বলে তার জন্য খাবার নিয়ে এসেছে। এখন আবার এসে লক্ষ্য করলো সে হোমওয়ার্কও করেনি, তাই তার জন্য আজ হোমওয়ার্ক দেখবে না বলে দিল। নীলা নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সেই অনুভূতির মাঝে আর হারিয়ে যেতে চায় না। এক ভুল সে বারবার করতে চায় না। নিজেকে আর বরবাদ করতে চায় না সে। ভালোবাসা নামক মিথ্যা মায়াজালে আবদ্ধ হতে চায় না। নিজেকে কষ্ট দিতে চায় না। এখন কেবল নিজেকে ভালোবাসতে চায়। মনে মনে যখন নীলা এসব ভাবতে ব্যস্ত ছিল, তখনই মিহাল বলে উঠল। নীলা মির্জা, আপনার পাশের জনের গান গাওয়া শেষ, এখন আপনার গান গাওয়ার পালা। নীলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এতক্ষণ যে তার আশেপাশের মানুষগুলো গান গাচ্ছিল, এদিকে তার খেয়াল ছিল না। সে তো নিজের চিন্তায় মগ্ন ছিল। সে গান গাইবে না বলে যেই না কিছু বলতে নিল, অমনি মিহালের চোখের দিকে তাকালো। মিহালের চোখ যেন তার কাছে অনুরোধ করছে গান গাওয়ার জন্য। সে নিজেও সেই অনুরোধ ফিরিয়ে দিতে পারল না, তাই দাঁড়িয়ে পড়ল গান গাওয়ার জন্য। মিহাল নড়ে চড়ে উঠল। তার নীলাঞ্জনা কি গান গায় তা শোনার জন্য। চুপিসারে প্যান্টের পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে তার শার্টের পকেটে রাখলো এবং ক্যামেরা ওপেন করে রাখলো। সে তার নীলাঞ্জনার গাওয়া গানটা রেকর্ড করে রাখতে চায়। নীলা চোখ বন্ধ করে গাইতে শুরু করলো। আসলে এটা কেবল গানের লাইন না, বরং তার মনের কথা, যা সে কখনোই মুখ ফুটে কাউকে বলতে পারেনি। আজ গানের মাধ্যমে মেহালের কাছে প্রকাশ করে ফেলল। মেহাল কেবল গান শুনছে তা না, বরং সে প্রত্যেকটা লাইনকে অনুভব করছে। সে আজ উপলব্ধি করতে পেরেছে তার নীলাঞ্জনা কতটা কষ্টে আছে। তার মস্তিষ্ক জানান দিচ্ছে তাকে খুব দ্রুত একটি সিদ্ধান্তে আসা লাগবে। নীলা আর ইকরা মিলে সবকিছুর গোছগাছ করছে। ইউনিভার্সিটিতে থেকে সেই চটজলদি গোসল করে খাবার খেয়ে ক্লাসের হোমওয়ার্ক শেষ করে ফেলেছে। তাও বিকেল ৩টার উপর বেজে গিয়েছে। চালের গুঁড়া একটি বড় বক্সে ভরল, বড় দুটি বোতলে পানি নিল, হাতের গ্লাভস, মাস্ক নিল, ওয়ান টাইম প্লেট নিল। নীলা আগে থেকে ক্যাব বুক করে রেখেছিল। এখন একে একে সবকিছু অ্যাপার্টমেন্ট থেকে বের করছে। লিফট দিয়ে নিচে নেমে সবকিছু গেটের সামনে নিতেই ক্যাব চলে এলো। নীলা এবং একটা সুন্দর করে সবকিছু গাড়িতে তুলল। তারপর দুজনে উঠে পড়ল গাড়িতে। মিহাল অনেকক্ষণ যাবৎ আইফেল টাওয়ারের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। আজ সুন্দর করে তৈরি করে হয়ে এসেছে। তার পরনে ধবধবে সাদা শার্ট আর নিখুঁতভাবে স্ত্রী করা কালো প্যান্ট যেন এক অভিজাত্যের প্রতিচ্ছবি। গলাটাইটা একদম সঠিক মাপে বাঁধা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে বাড়তি গাম্ভীর্য। পায়ের পালিশ করা চামড়ার জুতোর শব্দে আশেপাশে দৃঢ় উপস্থিতির জানান দিচ্ছে। মিহাল বারবার ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিচ্ছে। এমনিতে ইউনিভার্সিটি থেকে এসে সে এই সময় রেস্ট নাই, কিন্তু আজকে আর তা করল না। সময়ের আগেই উপস্থিত হলো যেখানে নীলার আসার কথা ছিল, কিন্তু তাড়াহুড়োতে সে ভর্তার বক্স আনতেই ভুলে গিয়েছে। মনভিও ততক্ষণে চলে এসেছে। মিহালকে উপস্থিত দেখে সে বাঁকা হেসে মনে মনে বলল। আহা বন্ধু, আমার খুব জোরে প্রেমে পড়েছে, তাই তো উঠে দাঁড়াতে পারছে না। মেহান নিজের কাঁধের ওপর কারো হাতের স্পর্শ পেতে বুঝতে ফেলল এটি মনভি। সে পেছনে না ফিরেই বলতে শুরু করলো। কষ্ট করে তুই এখানে এলি কেন? আমি তো এসেছিলাম, তাই না? আমি তো ম্যানেজ করে ফেলতাম। তুই হসপিটালে নিজের রুগীদের সাথে থাকতি। মনভি বাঁকা হেসে পাশে এসে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলতে লাগলো। আমি তোর জন্য না, বরং নীলার জন্য এসেছি। মেহালের চোল শক্ত হয়ে গেল। সে অধিকার দেখিয়ে বলল। নীলার কথা মস্তিষ্কে কিংবা হৃদয়ে আনবি না। নীলা কেবল আমার। মনভি আরেক দফা বাঁকা হেসে নিল। এবার মেহালের দিকে ঘুরে জিজ্ঞেস করলো। কিন্তু নীলা একজন বিবাহিত মেয়ে, আর তাছাড়াও তো তুই তাকে ব্যবহার করে ইরফানের কাছে পৌঁছতে চেয়েছিলি। তোর কি মনে হচ্ছে না তুই এই মেয়েটির জন্য নিজের লক্ষ্য থেকে সরে যাচ্ছিস?
আমি তো তোর ভালোই করছি। একজন বিবাহিত মেয়েকে ভালোবাসতে তোর লজ্জা করলো না? নীলা ছাড়া আরো কত মেয়ে আছে, তাদের মধ্যে কোনো একজনকে তুই বেছে নে। নীলাকে শুধু ব্যবহার করে নিজের শত্রু পর্যন্ত এগিয়ে যা, তাহলেই তো হয় নাকি? শুধু শুধু মেয়েটার পেছনে পড়ে থেকে নিজের লক্ষ্যভেদ করবি না। নিহাল কিছুক্ষণ কোনো কথা না বলে নীরব থাকলো, তারপর হঠাৎ বলে উঠল, তুই কখনো কাউকে ভালোবেসেছিস মুনভি? একদম মন থেকে ভালোবেসেছিস, যেখানে মিথ্যের ছিটে ফোঁটা নেই? মিহালের কথা শুনে মনভি চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতেই ইকরার চেহারা ভেসে উঠল, তার বুকে ধুকপুকানি শুরু হলো, সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। মিহাল আবার বলতে লাগলো, নীলাকে যখন আমি প্রথমবার দেখেছিলাম তখন আমার বয়স 9 কি 10 বছর হবে। আমার নীলাঞ্জনা নিতান্তই একটি শিশু ছিল। তখন আর যাই হোক, তার প্রতি কোনো ভালোবাসা তৈরি হওয়ার কথা নয়, আর তৈরিও হয়নি। সেদিন যখন আমরা বাংলাদেশে গিয়েছিলাম এবং নীলাকে আমি অনেক কোলে নিয়েছিলাম, তখন বেশ ভালো লেগেছিল। নানা ভাই নাকি মৃত্যুর আগে নানুকে বলে গিয়েছিল আমার মা কখনো ফিরে আসলে যেন তাকে আপন করে না নেয় কেউ। তাই নানু সেই দিন যখন জানতে পারলো আমরা এসেছি, তখনই মামাদের দিয়ে আমাদেরকে চলে যেতে বলল। তখন আমার খুব ইচ্ছে হচ্ছিল ছোট্ট নীলাঞ্জনাকে আমার সাথে করে নিয়ে আসতে, কিন্তু তা আমি পারিনি। তাই ভীষণ রাগ হয়েছিল আমার। কিন্তু এখানে আসার পর সময়ের সাথে সাথে সেই রাগ গলে জল হয়ে যায়। ধীরে ধীরে সবকিছু বদলাতে থাকে, আমি বড় হতে থাকি। কিন্তু কেন জানি নীলাঞ্জনাকে ভুলতে পারি না। তুই তো জানিসই সব। আমি তখন তার নামও জানতাম না। ছোট্ট শিশুটি নীল রঙের টাওয়াল পরেছিল এবং মা বলতো তার নাম নিশ্চয়ই নিলয় মামার নামের সাথে মিলিয়ে রাখা হয়েছে। তাই নিজের অজান্তেই তার নাম নীলাঞ্জনা রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালোবাসা বলবো না, কিন্তু হ্যাঁ, আত্মার টান বলা যায়। তারপর যখন নীলার সাথে আমার ঝগড়া হলো ক্যান্টিনে, তখন মেয়েটির চোখ জোড়া আমাকে খুব টানছিল। তাই তো মেয়েটিকে পছন্দ না করা সত্ত্বেও বাড়ি গিয়ে মেয়েটির চোখের ছবি এঁকেছিলাম। তারপর যখন জানতে পারলাম মেয়েটি আর কেউই না, বরং আমার নীলাঞ্জনা, তখন যেন দুনিয়ার সকল খুশি আমার পায়ের কাছে এসে পড়ল। মনে হলো হাত দিয়ে যত ইচ্ছে তত কুড়িয়ে নেব। আল্লাহর দেয়া যেন এক বিশেষ নিয়ামত। এরপর কখন, কিভাবে, কি করে যে আমি নীলাঞ্জনাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। কিন্তু শুধু এতটুকু জানি, নীলাঞ্জনা কেবল আমার। যে কোনোভাবেই হোক আমি তাকে আমার করবই। হয়তো আল্লাহও এটাই চায়। আর তুই নিজেও জানিস ইরফান ছেলেটা খুব বাজে। ওর কাছে আমার নীলাঞ্জনা কখনোই ভালো থাকবে না। আর কেন জানি না আমার মন বলছে ইরফান আমার নীলাঞ্জনাকে অনেক বাজেভাবে আঘাত করেছে। নীলাঞ্জনার চোখ দেখে আমি বুঝতে পারি নীলাঞ্জনা কাছের কারো দ্বারা খুব বেশি ব্যথা পেয়েছে। তাই আমি আর আমার নীলাঞ্জনাকে কোনো রকমের কষ্ট দিতে পারবো না। ওকে তো আমি মাথায় না, না কলিজার ভেতর ঢুকিয়ে রাখবো। এই নিষ্ঠুর পৃথিবী থেকে অনেক দূরে রাখবো। কথাগুলো বলেই মিহাল থামলো। মনভি অবাক হয়ে তাকিয়ে দেখছে মিহালকে। অবাক না হয়ে যাবে কোথায়? ইকরা মনভিকে বলেছিল নীলার সম্পূর্ণ ঘটনা, যে নীলার বেস্ট ফ্রেন্ডের সাথে মিলে ইরফান কতটা বাজেভাবে নীলাকে ঠকিয়েছে। কিন্তু সেইটা দেখে অবাক হচ্ছে মিহাল সত্যটা না জেনেও নীলার প্রতি কতটা কেয়ারিং, পজিটিভ এবং কতটা থটফুল। নীলার চোখে পানি চলে এলো, কিন্তু চোখ থেকে গড়িয়ে গাল বেয়ে পড়ার আগে নীলা চোখের পানি হাতের আঙুলের সাহায্যে মুছে ফেলল। মনভি দেখলো মিহালকে দাঁড়িয়ে থাকতে, দেখলো তখনই নীলাকে কল করে বলেছিল, তোমার পেয়ারে লাল তোমার অপেক্ষায় আছে, তাকে জ্বালিয়ে দেখি সে কি বলে। তুমি ফোন মিউট করে রাখো। নীলাও তাই করলো। নীলা এবং ইকরা দুজনে মিলে ফোনের স্পিকার অন করে মিহাল এতক্ষণ যা যা বলেছে সেটা শুনতে পেল তারা। ইকরা বেশ খুশি হয়েছে, কারণ অবশেষে তার প্রাণপ্রিয় বান্ধবীর জন্য আল্লাহ এমন কাউকে পাঠিয়েছেন যে নীলাকে প্রাণ মন দিয়ে ভালোবাসে, যার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আর নীলা, সে তো ভাষাহীন, বলার কিংবা ভাবার মতন কিছুই খুঁজে পাচ্ছে না। মিহালের ভালোবাসার থেকে সে যতটা পালাতে যাচ্ছে, মিহালের ভালোবাসা যেন ঠিক ততটাই তাকে চুম্বকের মতো নিকটে টানছে। নীলাকে যেন এক অদৃশ্য মায়াজালে বন্দি করছে। নীলা ইকরার হুঁশ ফিরল মিহালের বলা পরবর্তী কথা শুনে। মিহাল তাতে দাঁত পিষে বলল, বুঝি না আমি, নীলাঞ্জনার মতো এতটা ইন্টেলিজেন্ট, কিউট, বিউটিফুল ওয়েমেন, স্মার্ট ওয়েমেন কি করে ইরফানের মতো ইঁদুর, গাধা, রাম, ছাগল, গরু, অসভ্য লুচু বেটাকে পছন্দ করলো? মানে জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে কি এই মেয়ের বুদ্ধি লোপ পেয়েছিল? ইকরা হেসে উঠল। নীলা ইকরার দিকে তাকিয়ে বলল, উনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন নাকি ইনসাল্ট করলেন কিছু বুঝতে পারলাম না। আইফেল টাওয়ারের সেই বিশালাকায় লৌহমানবী তখন বিকেলের কোণে দেখা আলোয় গা ভিজে দাঁড়িয়ে আছে। সূর্যের তেজ তখন অনেকটাই ম্লান, আকাশ জুড়ে আবির আর হলুদের মাখামাখি। ঠিক সেই মুহূর্তে একটি কালো রঙের সেরান গাড়ি এসে থামল টাওয়ারের পাশ ঘেঁষে।
গাড়ির কাছে বিকেলের তীর্যক রোদ এসে পড়তেই এক অদ্ভুত আলোর নাতন শুরু হলো। কাচের প্রতিফলনে চারপাশের ব্যস্ত শহরটা যেন এক মায়াবী ঝিলিক দিয়ে উঠল। গাড়ির ভেতর থেকে তখনও কিছু দেখা যাচ্ছিল না, শুধু রোদের তীব্রতায় কাজটা হীরের মতো চকচক করছিল। ব্রিজের ওপর দাঁড়িয়ে মিহাল এবং মুরভি অনেকক্ষণ ধরেই অপেক্ষায় ছিল। মিহাল এবং মুরভির দৃষ্টি আটকে পড়ল ঠিক সেই গাড়িটির ওপর। ঠিক তখনই গাড়ির দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে এলো নীলা এবং ইকরা। দরজা খুলতেই বিকেলের সেই নরম রোদ সরাসরি আশ্রে পড়ল তাদের চোখে মুখে। সেতুর ওপর থেকে মিহাল এবং মুরভির মনে হলো সময় যেন আচমকা থমকে গেছে। নীলার মুখে রোদের আভা পড়ে এক অদ্ভুত স্বর্গীয় লাবণ্য তৈরি করেছে। ওই অতটা দূর থেকেও মিহাল স্পষ্ট দেখতে পাচ্ছিল নীলার চোখের পাতায় বিকেলের সোনালি ছায়া। মনে হচ্ছিল যেন কোনো এক দক্ষ শিল্পী বহু যত্ন করে এই দৃশ্যটি এঁকেছেন। অন্যদিকে মনভিয়েরও একই অবস্থা। দুই বন্ধু সুরে সুর নিচে নেমে এলো। নীলা আর ইকরা মিলে সবকেই গাড়ি থেকে একে একে সব কিছু বের করলো। গাড়ি ভাড়া মিটিয়ে পিছনে ফিরতেই দেখলো টাওয়ারের মতন দাঁড়িয়ে আছে মিহাল এবং মনভি। নীলা মনভিকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। তারপর মনভি চলে গেল তার কটন ক্যান্ডির কাছে। নীলা মিহালকে দেখে সালাম দিল। মিহাল সালামের উত্তর দিল। এবার মিহাল এক আকাশ সমান আশা নিয়ে দাঁড়িয়ে রইল যে নীলা তাকেও তার হাল অবস্থা জিজ্ঞেস করবে। কিন্তু মিহালের আশায় এক বালতি পানি ঢেলে নীলা সরাসরি নিজের দুই হাত মিহালের সামনে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমার ভর্তা কোথায়? মিহাল যেন আকাশ থেকে পড়ল। মনে মনে বলল, কিসের মধ্যে কি, পান্তা ভাতে কি? কথাটি সে তার মার কাছ থেকে শুনেছে। এবার ইকরা এবং মনভিও মিহালের দিকে তাকালো। নীলা আবার হাত নাড়িয়ে বলল, এই যে আমার ভর্তা কোথায়, তাড়াতাড়ি দিন। মিহাল নড়ে চড়ে উঠল। নীলার দিকে তাকানোর সাহস পর্যন্ত পেল না। ভয় এবং নার্ভাসনেসের কারণে সে নিজের শার্টের এবং প্যান্টের পকেটে কিছু একটা খুঁজতে লাগলো। নীলা ইকরা এবং মুরভির যা বোঝার বোঝা হয়ে গেল। ইকরা এবং মুরভি কপালে হাত চাপড়ালো। নীলা নিজের দুই হাত ভাঁজ করে মিহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভর্তার বক্স কি আপনার প্যান্টের পকেটে নাকি শার্টের পকেটে? আর খুঁজে পেলেন কি নিজের পকেটের মাঝে, নাকি টর্চ লাইট জ্বালিয়ে দিতে হবে? বলুন বলুন, আমি করছি, আপনার জন্য এতটুকু করাই যায়। মিহালের হাত থেমে গেল। সে অনেক সাহস নিয়ে নীলার দিকে তাকালো। নীলার চোখে চোখ পড়তেই সে শুকনো ঢোক গেল, কিন্তু তবু নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কেন ভুলে যাও আমিও প্রফেসর? নিজের কাজ নিজে করবে। ভর্তা তোমার প্রয়োজন, তাই তুমি নিজে নিয়ে আসবে। নীলা বাঁকা হাসলো এবং মনে মনে বলল, আরে লাল, কত ঢং দেখাবেন, বললেই হতো, ভুলে গিয়েছি। তা নয়, বরং নিজের ইগো আগে। সব কমে গেলেও ভাব কমা যাবে না। একদিন এমন নাকানি চোপানি খাওয়াবো না আপনাকে, ভাব একদম ছুটে যাবে। মুরভি মনে মনে বলছে, তোর ইগো এত সহজে হার মানে না মিহাল। তাই হয়তো আমাদের বন্ধুত্বের মাঝে আজ দেয়াল তৈরি হয়েছে, কিন্তু তোর নীলাঞ্জনা হলো জ্বলন্ত আগুন। সে তার তাপ দিয়েই তোর ইগোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তখন তোর চেয়ে খুশি এবং ভাগ্যবান আর কেউ হবে না। নীলা আর বেশি কিছু না ভেবে রাজি হয়ে গেল মিহালের বাড়ি গিয়ে ভর্তা আনতে। এতে করে সে তার ফুপিকেও দেখতে পাবে। এক ঢিলে দুই পাখি মারা যাবে বলে। নীলা রাজি হবার কারণ ইকরা এবং মনভি ঠিকই বুঝতে পারল। মিহালও মনে মনে খুশি হলো। এতে করে সে নীলার সাথে অনেকটা কাছাকাছি সময় কাটাতে পারবে, আবার মায়ের সাথে নীলার সাথেও দেখা করিয়ে দিতে পারবে। তাই সে উৎসাহিত হয়ে বলল। তাহলে চলো সবাই। তখনই নীলা বাধা দিয়ে বলল, সবাই মিলে চলে গেলে আমার এইসব জিনিস কে দেখবে? সবার কপালে চিন্তার ভাঁজ পড়ল, শুধু মিহাল বাদে। সে শার্টের পকেট থেকে চশমা বের করে বলল, মিহাল খান যেখানে সমস্যা নাই সেখানে। নীলা মুখটা বাঁকিয়ে বলল, হ্যাঁ, তাই তো ভর্তার বক্স বাড়িতে ভুলে রেখে এসে শার্ট এবং প্যান্টের পকেটে খোঁজা হচ্ছিল। মিহালের মুখ সঙ্গে সঙ্গে চুপসে গেল। ইকরা এবং মনভি মিটমিট করে হাসতে লাগলো। মিহাল পাশের কফি শপ থেকে একটি ছেলেকে ডাক দিল এবং ফরাসি ভাষায় তাকে সব কিছু বুঝিয়ে দিল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, চলো। লীলাও আর কথা বাড়ালো না, মিহালের পাশে এসে হাঁটতে লাগলো। পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে ইকরা এবং মনভি হাঁটছে। নীলা মিহালকে জিজ্ঞেস করলো, ছেলেটিকে? মিহাল স্বাভাবিকভাবেই বলল। নীলা ধীর কণ্ঠে বলল, মুনার শ্যাডো কি আপনার বাচ্চা নাকি?
কিন্তু মিহাল তার ধীর কণ্ঠে বলা কথাটি শুনে ফেলল, কিন্তু শুনে কোনো প্রতিক্রিয়া করার বদলে অন্যমনস্ক হয়ে বলে ফেলল। বাচ্চা তো তোমাকে বিয়ে করার পরে হবে। নীলার পা থেমে গেল। সে অবাক হয়ে মিহালের দিকে তাকিয়ে বলল। কি? মিহাল নিজেও সঙ্গে সঙ্গেই থেমে গেল। কি বলেছে বুঝতে পেরে মুখে হাত দিয়ে চেপে ধরল। মাথা নাড়িয়ে মুখ থেকে হাত সরিয়ে বলল। না মানে আমি বলেছি তোমার, আই মিন বাচ্চা তো আমার বিয়ের পর হবে তোমার, বুঝলে? আর এই তোমার শব্দটা তো কথার কথা, যেমন আমরা বলি না অনেক সময়, মানে বুঝতেই তো পারছো। মিহাল ধরা পড়ে কি আবল তাবল বলছে নিজেও জানে না। আর নীলার ইচ্ছে করছে এখন মিহালকে কোনো পাগলে গারদে দিয়ে আসতে। নিজে কোনো একালে নিজের চাচাতো ভাইয়ের জন্য পাগল ছিল, এখন তার কপালে ফুফাতো ভাই জুটেছে যে নিজেও তার জন্য পাগল। অবশ্য নীলা একটি জিনিস ভাবলে দুর্বল না হয়ে পারছে না মেহালের প্রতি। সে ঠিক যতটা নিখুঁতভাবে মন প্রাণ দিয়ে নিঃস্বার্থভাবে ইরফানকে ভালোবেসেছিল, সেভাবে যদি কেউ তাকে ভালোবাসে তাহলে সে মোটেও ঠকবে না। নিজেকে দুর্বল হতে দেখে নীলা মাথা নাড়িয়ে উঠল এবং মেহালের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি চলুন। মেহাল বোকা হেসে মাথাটা চুলকে বলল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হাঁটতে হাঁটতে মেহাল বলল। মোনার শ্যাডো আমার ঘোড়ার নাম। নীলা মেহালের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো। আপনার ঘোড়াও আছে? ইন্টারেস্টিং। মেহাল স্মিত হাসল। নীলা শত জোর করেও নিজের চোখকে ধরে রাখতে পারল না। আর চোখে মিহালের হাসা দেখে ঘায়েল হয়ে যাওয়ার মতন অবস্থা তার। অন্যদিকে পেছনে ইকরা এবং মনভি হাঁটছিল। হঠাৎ ইকরা বলে উঠল। ওদেরকে কিন্তু বেশ মানিয়েছে। মনভি ইকরার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল। ঠিক যেমন আমাদেরকে বানিয়েছে। ইকরা মনভির দিকে তাকিয়ে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলো। সরি, কি বললেন? মনভির তৎক্ষণাৎ টনক নড়ল। সে মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ বলে উঠল। না না কিছু না, মানে এক লাইন গান গাই। ইকরা মুচকি হেসে বলল। ও মা, এত অনুমতি নেওয়ার কি আছে? আপনার গানের কণ্ঠ তো এমনিতেই অনেক সুন্দর। আপনি যখন চান তখন গাইতে পারেন, কোনো সমস্যা নেই। মনভি মুচকি হেসে গান ধরল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পরপর কয়েকবার কলিং বেল বাজাতেই ইশরাতুল মির্জা এসে দরজা খুললেন। দরজার বাহিরে চেনা এবং অচেনা মুখ দেখে কিছুটা অবাক হলেও ভদ্রতার খাতিরে দরজা থেকে সরে দাঁড়িয়ে সবাইকে ভেতরে আসতে দিলেন। নীলা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ফুপুর দিকে। তার বাবা এবং চাচাদের সাথে অনেকটাই চেহারা মেলে। ইতিমধ্যে তার চোখের কোণে পানি জমে গেছে। খুব ইচ্ছে করছে নিজের ফুপুকে জড়িয়ে ধরে একটু কাঁদতে, কিন্তু নীলা তো দুর্বল মেয়ে না। নিজের কান্নাকে সে নিয়ন্ত্রণ করতে জানে। নীলা আর ইকরা মিলে সালাম দিল নীলার ফুপুকে। ইশরাতুল মিনা মির্জা সালামের জবাব দিলেন। মিহাল এতক্ষণ খুব ভাবে থাকলেও এখন ভিজে বিড়াল হয়ে মনভির কাছে গেল। মনভির কানে ফিস করে বলল। গত রাতে তো মাকে বলেছিলাম এক বন্ধুর জন্মদিনের জন্য ভর্তা বানিয়েছি, আর নীলাঞ্জনাকেও তো এখন এখানেই নিয়ে এসেছি। এখন মাকে কি বলবো? আর ভর্তা নিবই বা কি করে? মা যদি প্রসঙ্গ তুলে যেই কথা মাকে বলেছিলাম, তখন তো মানিজ্জত শেষ। মনভি চোখ পাকিয়ে মিহালের দিকে তাকিয়ে বলল। শালা, আগে খেয়াল ছিল না তোর? ভর্তার বক্স নিয়ে গেলেই তো হতো। আচ্ছা, নিতে ভুলে গিয়েছিস তাও মানলাম। নীলাকে এখানে আনার মানে কি? এখন ঠেলা সামলা, আমি তোকে কোনো সাহায্য করব না বলে দিলাম। মিহাল অসহায় দৃষ্টিতে তাকালো মনভির দিকে, কিন্তু মনভি তা পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। মিহালও তাই করলো। ইশরাতুল মিনা মির্জা একবার ছেলের দিকে তাকাচ্ছেন তো আরেকবার অচেনা দুটো মেয়ের দিকে তাকাচ্ছেন। মিহাল বোকা হেসে বলল। ওরা আমার স্টুডেন্ট। ইশরাতুল মিনা মির্জার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু মনে সন্দেহ তৈরি হলো, কারণ ওনার ছেলে আগে কখনোই কোনো স্টুডেন্টকে বাসায় আনেনি, তার উপর আবার মেয়ে স্টুডেন্ট। তিনি নীলা এবং ইকরার দিকে তাকালেন। নীলাকে দেখে ওনার খুব চেনা এবং আপন কেউ মনে হলো। অজান্তেই নীলাকে কাছে গিয়ে নীলার থুতনিতে আলতো করে হাত রেখে জিজ্ঞেস করলেন। তোমার নাম কি মা?
নীলার শরীর শীতল হয়ে এলো। অনেকদিন পর কোনো আপন মানুষের স্পর্শ পেল। চোখ